টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এই ভিডিওতে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্য শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর পেতে চলেছ। তাই তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। কোন প্রাণী কি খাবার খায় তা মিলিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 5 একে 5। তো এটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে হবে। তো কাঠবিড়ালি কি খাবার খায়? আমরা জানি কাঠবিড়ালি বাদাম খায়, তো কাঠবিড়ালির সঙ্গে বাদামটা মিলিয়ে দেব। পিঁপড়ে কি খায়? পিঁপড়ে চিনির দানা খায়, তো পিঁপড়ের সঙ্গে চিনির দানা মিলিয়ে দেব। হাতি কি খায়? কলা গাছ খায়, হাতির সঙ্গে কলা গাছ মিলিয়ে দেব। পাখি খায় পোকামাকড়, তার সঙ্গে পোকামাকড় মিলিয়ে দিলাম। হরিণ খায় ঘাস, তার সঙ্গে আমি ঘাসটা মিলিয়ে দিলাম। এবার দেখো চলে আসছি খয়ের দাগ কি আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। 5টা আছে, 5 একে 5। মাথায় সূর্য এসে ড্যাশ সোনার নাকি রূপার নাকি তামার কাঠি ছোঁয়ায়? উত্তর হবে সোনার কাঠি ছোঁয়ায়। তোমরা পূর্ণবাক্যে এভাবে লিখবে, মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়। 2 নম্বর, ভূতটা ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল? উত্তর হবে ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। তো এটা দেখো এখানে বেগুন আছে, বেগুনটা আমি লিখে দিলাম। ঈশপের প্রভু ঈশপকে ড্যাশ নগরে পাঠিয়েছিলেন? উত্তর হবে ডলফি নগরে পাঠিয়েছিলেন। তারপরে 4 নম্বর, বুড়ি বলল চোর তোর ড্যাশ পান্তা নাকি পায়েস নাকি পিঠে খেয়েছে? উত্তর হবে বুড়ি বলল চোর তোর পান্তা খেয়েছে। তারপরে দেখো 5 নম্বর, নিঝুম রাতে ড্যাশ হুতম নাকি শালিক নাকি কাক চেঁচায় হঠাৎ অসৎ শাখে? উত্তর নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাখে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 5টা প্রশ্ন। এবার দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে, 10টা প্রশ্ন থাকবে, 10 একে 10। প্রথম প্রশ্ন, কল্পলোক মানে কি? উত্তর লিখবে কল্পলোকের মানে হলো কল্পনার জগৎ। 2 নম্বর প্রশ্ন, খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল? উত্তর লিখবে খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। 3 নম্বর 2.3, মা ও ছেলে কবিতার কবির নাম কি? উত্তর লিখবে মা ও ছেলে কবিতার কবির নাম হলো রসময় লাহা। 2.4, কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল? উত্তর লিখবে গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল। 2.5, ঈশপের প্রভু কে ছিলেন? উত্তর লিখবে ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। 2.6, শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয়? তোমরা উত্তর লিখবে শরৎকালে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, লক্ষ্মী পূজা এবং ঈদ হয়। 2.7, কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? উত্তর লিখবে কাঠবিড়ালির ছোট্ট লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। চলে আসছে 2.8, কোন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে থাকে? উত্তর লিখবে একমাত্র অ ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে থাকে, কারণ অ এর আলাদা কোনো স্বরচিহ্ন নেই। চলে আসছে 2.9, বলাকা বলতে কি বোঝো? উত্তর লিখবে বক বা অন্য সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়। 2.10, হিংসুটির দিদির বয়স কত? উত্তর লিখবে হিংসুটির দিদির বয়স 8 বছর। এবার দেখো 2 নম্বরের যে প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, 10টা প্রশ্ন, 10 দুগুণ 20 থাকছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? উত্তর লিখবে বৃষ্টি নামার পর ভূতের জারি ফাঁস হয়ে গেল, তার নাক মুখ চোখ দিয়ে দরদর করে জল গোলা রং বেরিয়ে এলো। শেষে দেখা গেল ভূত বাবাজি হলো কাকুর খবরের কাগজে ছেঁড়া পাতা। 3.2, দেখো শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? এর উত্তর তোমরা লিখবে শরৎকালের আবহাওয়ার গরম ভাবটা কমে আসে, নীল আকাশে পেঁজা তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, সাদা কাশফুলের চামড় দুলিয়ে আর শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে প্রকৃতির মা যেন দুর্গা মায়ের মর্তে আসার খবর ছড়িয়ে দেয়। 3.3, দেখো হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? এর উত্তর তোমরা লিখবে হাতির কানের ভেতরে হঠাৎ একটি ছোট্ট পাখি ঢুকে ফরফর করতে থাকলে তার কান ব্যথা করতে লাগলো। মাথা ঝাঁকিয়ে হাতি ভয় পেয়ে ছুটতে থাকলো। ছুটতে ছুটতে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। তার বিশাল দেহ আর গোদা গোদা পায়ের চাপে চাষির সব ফসল নষ্ট হয়ে গেল। 3.4, দেখো দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। এর উত্তর তোমরা লিখবে দেশ হলো নিজের মায়ের মতো। মা যেমন বুকে দুধ খাইয়ে স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলে, দেশমাও তেমনি ফুল ফল শস্য জলহওয়ায় সবাইকে বড় করে তোলে। তাই দেশের প্রতি আমারও কর্তব্য রয়েছে। দেশ ও দশের মানুষের সেবা করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকব, সবসময় চেষ্টা করব দেশের মাথা হেঁট হয় এমন কাজ না করার।
3.5 দেখো, ঈশপের প্রভু ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? ঈশপের প্রভু ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? আর সেকেন্ড পার্টের প্রশ্ন আছে সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? তো প্রথম উত্তর, ঈশপের প্রভু রাজা ক্রোসাস ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন। তো তারপরে প্রশ্ন, সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? তার উত্তর লিখবে, ডেলফির পুরোহিতরা ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিলেন। এবার দেখো পরের প্রশ্ন 3.6, তুমি কি রূপকথার গল্প পছন্দ করো? যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো লেখো। আর পার্টে আছে কোন রূপকথার গল্প তুমি শুনেছো, শুনলে কার কাছ থেকে শুনেছো। উত্তর লিখবে, হ্যাঁ আমি রূপকথার গল্প পছন্দ করি, আর বাস্তবে যা করতে পারি না অথচ মন খুব চায় সেগুলো করতে রূপকথার কল্পনার জগতে সেই আশা পূরণ হয়, তাই রূপকথার গল্প আমার খুব ভালো লাগে। হ্যাঁ, রূপকথার বেশ কয়েকটি গল্প আমি শুনেছি, আমার ঠাকুরমার কাছে রোজ সন্ধ্যেবেলায় আমি রূপকথার গল্প শুনি। তারপর প্রশ্ন 3.7, ব্যঞ্জনধ্বনি কাকে বলে? উত্তর লিখবে, যে ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না, উচ্চারিত হওয়ার জন্য স্বরধ্বনির সাহায্য দরকার হয়, তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। অথবা যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরে কোনো না কোনোভাবে বাধা পায় তাকে ব্যঞ্জনধ্বনি বলা হয়। তারপর প্রশ্ন দেখো 3.8, ইংরেজি ভাষায় আই এর বিভিন্ন উচ্চারণের উদাহরণ দাও। উত্তর লিখবে, ইঙ্ক এখানে আয়ের উচ্চারণ ই, আইস এখানে আয়ের উচ্চারণ আই, বার্ড এখানে আয়ের উচ্চারণ আ। তারপর দেখো 3.9, রাজার কাছে হাজির করলো কেন, কাকে, কিভাবে। তো এর উত্তর লিখবে, চোর রোজ চুরি করে পান্তাবুড়ির পান্তা খেয়ে যেত বলে সে লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। তাহলে কেন, কাকে, কিভাবে, তিনটার উত্তরই কিন্তু হয়ে গেল। 3.10, তুমি কি হিংসুটির মতো হতে চাও? কেন চাও বা চাও না তা লেখো। এর উত্তরে তুমি লিখবে, না আমি কখনো হিংসুটির মতো হতে চাই না। সব কিছুতে হিংসা করা কিংবা ঝগড়া করা মোটেই ভালো কাজ নয়। যদি নিজেকে প্রাইজ পেতে হয় তবে ভালো করে পড়াশোনা করতে হবে, তা না হলে অন্যের প্রাইজ দেখে হিংসা করে কোনো লাভ নেই। আবার আমাকে যা খাবার দেওয়া হবে আমি তাতেই সন্তুষ্ট থাকবো, ভাই বা বোনের খাবারের দিকে হাত বাড়াবো না। আর সবচেয়ে বড় কথা, রাগ বা হিংসা করে কোনো জিনিসপত্র নষ্ট করা ছোট মনের পরিচয়। এবার চলে আসছে 4 দাগের প্রশ্ন। এখানে দেখো বাক্য রচনা আছে, 4টে বাক্য রচনা, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 4 একে 4। প্রথমে আছে খাঁটি, খাঁটি দিয়ে কি বাক্য রচনা দেখো, খাঁটি সোনায়, আমি একটু হাইলাইট করে দিই, হাইলাইট করে তোমাদের সুবিধা হবে। খাঁটি সোনায় গয়না তৈরি, খাঁটি সোনায় গয়না তৈরি হয় না, খাদ মেশাতে হয়। তারপরে শুকনো, শুকনো দিয়ে কি বাক্য রচনা, শুকনো ডালে ভর দিও না, ভেঙে পড়ে যাবে। তারপরে কুলঙ্গি, কুলঙ্গি দিয়ে কি বাক্য রচনা দেখো, কুলঙ্গিতে রাখা লক্ষ্মীর ভাঁড়ে মা প্রতি বৃহস্পতিবার পয়সা রাখেন। চরকা, চরকা দিয়ে বাক্য রচনা করবে, গান্ধীজি নিজের হাতে চরকায় সুতো কাটতেন। তাহলে 4টে বাক্য রচনা তোমরা পেয়ে গেলে। এবার দেখো পরের যে প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা ব্যাকরণ থেকে প্রশ্ন আছে। 5.1, বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি? উত্তর হলো, বাংলা ভাষায় স্বরবর্ণ হলো 11টি, সেগুলি হলো অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও। তারপর প্রশ্ন, দ্বিস্বর কাকে বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর লিখবে, যে স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি থাকে তাকে দ্বিস্বর বলে। যেমন ও, এর মধ্যে ও আর হস্য আছে, ওই এর মধ্যে ও আর হস্যই আছে। তারপরে দেখো সবশেষে বর্ণ বিশ্লেষণ করো, 4টে বর্ণ বিশ্লেষণ আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথমে দেখো আকাঙ্ক্ষা, দেখো প্রথমে আ, তারপরে দেখো ক, কটা কি, ক হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, কখনোই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ হতে পারে না, তার জন্য এখানে কয়ে হসন যোগ আ, তাহলে আকা হলো। তারপরে উঙ্গ, এখানে উঙ্গয়ে হসন হবে, ক, কয়ে হসন, পেট্রমঞ্চয়ে হসন যোগ আ, আকাঙ্ক্ষা। স্বাধীনতা, দন্ত স হসন, বয়ে হসন, যেহেতু আকার আছে আ, ধয়ে হসন, দীর্ঘই যোগ দন্তন্বয় হসন যোগ অ যোগ তয়ে হসন যোগ আ। ঠিক আছে, এবার দেখো অসাবধানী, অ যোগ দন্তস্বয়ে হসন যোগ আ যোগ বয়ে হসন যোগ অ যোগ ধয়ে হসন যোগ আ যোগ দন্তন্বয় হসন যোগ হস্যই, তো হয়ে গেল অসাবধানী। বিপর্যস্ত, বয়ে হসন যোগ হস্যই, পয়ে হসন যোগ অ, রয়ে হসন যোগ জয়ে হসন যোগ অ যোগ দন্তস্বয়ে হসন যোগ তয়ে হসন যোগ অ। দেখো যেহেতু রেপ আছে অন্তর্জয়ে রেপ, তার জন্য অন্তর্জয়ের আগে র বসলো, যদি এখানে অন্তর্জয়ের রফলা থাকতো তাহলে অন্তর্জয়ের পরে র বসতো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো গ্রুপ এ কি বলেছে, লেটস রাইট টি ফর ট্রু, অর্থাৎ ঠিক হলে টি লিখবো, এফ ফর ফলস, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবো, ইন দ্য গিভেন বক্সেস। দেখো এখানে কি আছে,
ট্রেনস মুভ ভেরি স্লোলি। এটা কি সত্য না মিথ্যা? আমরা জানি এটা পুরোপুরি মিথ্যা, ট্রেন কিন্তু ফাস্ট চলে, সেই জন্য এখানে আমরা ফলস লিখলাম। কার্স আর অফ ওয়ান কালার, তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ে টেক্সটে পড়েছো বিভিন্ন রকমের কার দেখতে পেয়েছিল মিরিক, তো এটার জন্য এখানে ফলস লিখবো, বিভিন্ন রঙের কার, ফলস লিখবো। দ্য বাইসাইকেল অফ মিরিক্স ফাদার ওয়াজ গ্রিন ইন কালার, অর্থাৎ মিরিকের বাবার যে বাইসাইকেল ছিল সেটি সবুজ রঙের ছিল, এটা একদম সত্য, যেন এখানে ট্রু লিখবো। মিরিক লিভস ইন দ্য সিটি, না, মিরিক কিন্তু ভিলেজে বাস করতো, তার জন্য এখানে এফ লিখবো। মিরিক ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3, তোমাদের মতোই কিন্তু মিরিক কিন্তু তৃতীয় শ্রেণীর একজন ছাত্র, তার জন্য এখানে আমরা সত্য লিখব টি। এবার দেখো বলেছে ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার হোমস। আচ্ছা, তার আগে বলে দিই, এই যে তোমরা ট্রু ফলস করলে এই জন্য তোমরা 5 নম্বর থাকবে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। তারপরে দেখো ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার হোমস, এখানেও কিন্তু তোমরা 5 নম্বর পেয়ে যাবে। তো দেখো এটা তোমাদের বই থেকে আছে, অ্যানিমেলস আর হোম। প্রথমে এটা কি ডগ, ডগের দেখো হোমকে আমরা বলি কেনেল, তাহলে কেনেলের সঙ্গে মিল করিয়ে দিলাম। তারপরে দেখো র্যাবিট, র্যাবিটের আমাদের হোমকে কি বলি বারো, তাই জন্য এটা বারোর সঙ্গে মিল করিয়ে দিলাম। তারপরে কি আছে হর্স, হর্সের আমরা হোমকে কি বলি স্টেবল। তারপরে পিগ, পিগের হোমকে বলি স্টাই। এবং সবশেষে তোমাদের যেটা কাউ, কাউয়ের তোমার হোমকে বলি কাউ সেট। তোমরা এই অ্যানিমেলস আর তার হোমসটা তোমরা ভালো করে পড়বে, এখান থেকে তো কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই আসবে। তাহলে বোঝা গেল। তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপ এর যে প্রশ্নগুলো, সেই গ্রুপের প্রশ্ন শেষ হলো। এবার আমরা চলে আসব গ্রুপ বিতে। তাহলে দেখে নিই গ্রুপ বিতে আমাদের কি টাইপের প্রশ্ন থাকতে পারে। তোমাদের প্রশ্নে বলা আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ তোমাদের দেখো নিচে যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা তোমাদেরকে পড়তে বলেছে এবং সেই প্যাসেজটা পড়ার পরে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর করতে হবে। তো দেখো প্রথমে বলেছে, মানেটা আমরা বুঝে নিই আগে। উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাসেস, বিভিন্ন প্রয়োজনে আমরা জল ব্যবহার করি। আমরা তো সাধারণত বিভিন্ন প্রয়োজনে জল ব্যবহার করি, বিভিন্ন কাপড় কাচা, বাসন মাজা, স্নান করা ইত্যাদি অনেক রকম প্রয়োজন আছে আমাদের। উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস, আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, বাচ্চারা বিদ্যালয়ে তাদের হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে। ওয়াশিং মানে কি? ওয়াশিং মানে হচ্ছে ধোয়া। ফর হাউসহোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, গৃহস্থালির কাজকর্মের জন্য মানে ঘর দুয়ারের যেসব কাজ, সেসব কাজ করার জন্য আমরা জলটা কোথা থেকে পাই? আমরা টিউবওয়েল থেকে আমরা জল পাই বাড়ি ঘরের কাজ করার জন্য। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এই জল ক্লিন, ক্লিন মানে হচ্ছে বিশুদ্ধ, এই জল হচ্ছে বিশুদ্ধ এবং পানীয়ের জন্য উপযোগী। এ গার্ডেনার ওয়াটার্স হিজ প্ল্যান্ট, একজন মালি তার গাছে জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস, সে এটি পুকুর থেকে পেয়ে থাকে। দেখো এখানে আছে হি এর পর দেখো এখানে GETS গেটস আছে। দেখো হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে GETS বসেছে। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড, কুয়োর মধ্যে জল ব্যবহার করতে পারি কি পারপাসে দেখি? ফর পারপাস লাইক কুকিং, রান্নার কাজে। ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং মানে পান করার কাজে। ওয়াশিং মানে ধোয়ার কাজে এবং বাথিং মানে স্নান করার কাজে। এই সব কাজে আমরা কুয়োর জলকে ব্যবহার করতে পারি। কুয়োর জল কিন্তু অনেক কুয়োর জল কিন্তু বিশুদ্ধ হয়। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সকলে কুয়ো দেখেছো। মেক এ লিস্ট অফ দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, তোমাদেরকে একটা লিস্ট তৈরি করতে হবে জলের বিভিন্ন ব্যবহার নিয়ে। তো দেখো এখানে দেখো প্রথমটা কি হবে? প্রথমটা আমরা লিখব ওয়াশিং হ্যান্ড, আমরা হাত ধুই জলের সাহায্যে, সেটা একটা ব্যবহার। 2 নম্বর কুকিং, রান্না করি। 3 নম্বর দেখো ড্রিঙ্কিং মানে পান করা, জল পান করি, এটা 3 নম্বর কাজ। 4 নম্বর ওয়াশিং ক্লথস অ্যান্ড ইউটেন্সিলস, মানে জামা কাপড় ধোয়া এবং বাসনপত্র ধোয়ার। ইউটেন্সিলস, ইউটেন্সিলস মানে হচ্ছে বাসনপত্র, তোমরা নিশ্চয়ই সকলে জানো। এবার দেখো পরেরটা বাথিং, আমরা স্নান করার কাজে জল ব্যবহার করি। 6 নম্বর কি? 6 নম্বর লিখবে ওয়াটারিং প্ল্যান্টস, অর্থাৎ গাছে জল দেওয়ার জন্য বা চারা গাছে জল দেওয়ার জন্য আমরা জল ব্যবহার করি।
এইসব কাজে আমরা জল ব্যবহার করি। এবার দেখো বি নম্বর কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অর ডুইং ওয়ার্ডস, মানে ভার্বের বা ক্রিয়ার সঠিক রূপ নিয়ে তোমাদেরকে এটা পূরণ করতে হবে। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মানে এক করে আছে। সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড, এখানে কি লাভ হবে নাকি লাভস হবে? তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম হি দেখালাম, সেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে একটা এস যুক্ত হলো, তেমনি এখানে সি আছে, সিটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে কিন্তু এস যুক্ত হবে। তাহলে উত্তর হবে সি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড, মানে সে মাঠে খেলতে ভালোবাসে। দেখো সি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর চলে আসছি, কেন এখানে লাভ হলো না এস যুক্ত হলো কেন? কারণ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার দেখো 2 নম্বর দেখো, উই ড্যাশ টু স্কুল এভরিডে, তো এখানে ওয়াক হবে না ওয়াক্স হবে? যেহেতু উই এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, তার জন্য এখানে কিন্তু ওয়াক্স হবে না, এখানে হবে ওয়াক, WALK। উচ্চারণটা কিন্তু ওয়াল্ক বলবা না, ওয়াক বলবা। ওয়াক মানে হচ্ছে হাঁটা, আমরা প্রতিদিন হেঁটে হেঁটে বিদ্যালয়ে যাই, ঠিক আছে। উই ওয়াক টু স্কুল এভরি ডে। এবার দেখো পরেরটা, আই ড্যাশ দ্য ফুটস্টেপ অফ সামওয়ান, দেখো আই হেয়ার, এখানে হেয়ার্স হবে না, কেন আইটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, আই হেয়ার দ্য ফুটস্টেপ অফ সামওয়ান, আমি কারোর পায়ের শব্দ পেলাম। ফুটস্টেপ মানে হচ্ছে পায়ের শব্দ, ঠিক আছে। এবার দেখো আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ, এখানে হবে দেখো আওয়ার টিচার কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কিন্তু এখানে টিচ হবে না, এখানে হবে টিচেস। এইচ এর পর একটা ইএস যুক্ত হবে। আমাদের শিক্ষক আমাদের ইংরেজি পড়ান, ঠিক আছে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ, তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়ি মাছেরাও জলে বাস করে। প্রনস আর নট ফিশ, চিংড়ি মাছেরা মানে চিংড়িরা মাছ নয়। দে আর ইনসেক্ট, তারা হলো পোকা, চিংড়িকে তো আমরা জলের পোকা বলি। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। ফার্স্ট দেখো ফাস্ট, এই ফাস্ট মানে হচ্ছে সাঁতার, ফাস্ট মানে হচ্ছে তাড়াতাড়ি, আর FIRST ফাস্ট, এই ফাস্ট মানে হচ্ছে প্রথম, ঠিক আছে। তো দুটো ফার্স্ট আর ফাস্টের মধ্যে পার্থক্য মনে রাখবে সবসময়। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, একটি প্রন বা একটি চিংড়ির দেহ একটি পাতলা খোলস দিয়ে ঢাকা থাকে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, একটি চিংড়ির কোনো মেরুদণ্ড থাকে না। ব্যাকবোন মানে কি মেরুদণ্ড, ঠিক আছে। এবার দেখো পরেরটা কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো হোয়ার ডু প্রন লিভ, চিংড়ি কোথায় বাস করে? প্রনস লিভ ইন ওয়াটার, চিংড়িরা জলে বাস করে, তাই তো, প্রনস লিভ ইন ওয়াটার। এবার দেখো পরেরটা, হোয়াট কভার্স দ্য বডি অফ এ প্রন, মানে চিংড়ির দেহে কি কভার বা কি আবৃত থাকে? দ্য বডি অফ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, চিংড়ির দেহটি একটি পাতলা খোলস দ্বারা আবৃত থাকে। তারপর দেখো সি নম্বর, ডাজ এ প্রন সুইম স্লোলি, একটা চিংড়ি কি আস্তে আস্তে সাঁতার কাটে? তো উত্তর দিবে নো, এ প্রন ক্যান সুইম ভেরি ফাস্ট, না একটি চিংড়ি খুব জোরে জোরে সাঁতার কাটে। তো দেখো নেক্সট আছে বি নম্বর, রাইট ট্রু, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, মানে সত্য হলে টি লিখবো, মিথ্যা হলে এফ লিখবো। তো দেখো প্রনস আর ইনসেক্ট, হ্যাঁ চিংড়িটা তো তোমার পতঙ্গই হয় বা জলের পোকা হয়, তাহলে এটাকে টি বলবো বা ট্রু বলবো, সত্য কথা। প্রনস হ্যাভ ব্যাকবোনস, না, আমরা বললাম চিংড়ির কোনো মেরুদণ্ড থাকে না, তার জন্য এটা ফলস হবে বা মিথ্যা। প্রনস ক্যান নট সুইম, প্রনস সাঁতার কাটতে পারে না, এটাও একদম মিথ্যা, খুব জোরে কিন্তু তারা সাঁতার কাটতে পারে, আমরা এখনই বললাম। এবার দেখো 3 নম্বর, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ, তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে এবং সেই সাপেক্ষে প্রশ্নের উত্তরগুলি করতে হবে। ওয়ান্স আপন এ টাইম 3 ফিশেস লিভড ইন এ লেক, কোনো এক সময়ে 3টি মাছ একটি লেকে বাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুব কাছের বন্ধু ছিল। অল 3 অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান, তিনজনের থেকে কিন্তু আলাদা ছিল। ওয়ান অ্যানাদার, দেখো তিনজন থেকে আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমজন
কিন্তু ভাগ্যে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভাবতো যা হওয়ার হয়ে যাক। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় জন ছিল বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে ভাবতো সে কোনো একটি সমস্যার সলিউশন বা সমাধান করতে পারবে তার বুদ্ধিমত্তার সাহায্যে। থার্ড ওয়ান ওয়াজ ওয়াইজ ওয়ান, তৃতীয় জন ছিল জ্ঞানী। দ্বিতীয় জন ছিল বুদ্ধিমান আর তৃতীয় জন ছিল জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো একটি কাজ করার আগে অনেকক্ষণ ভাবতো। তো বলেছে রাইট টি ফর ট্রু, সত্য হলে টি লিখবো, এফ ফর ফলস, মিথ্যা হলে ফলস লিখবো। এগেইনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো। তো দেখো দেয়ার ওয়ার 3 ফিশেস, এটা একদম সত্যি। এখানে 3টে মাছ ছিল এবং 3টে 3 জনের থেকে সম্পূর্ণ আলাদা, তাই জন্য 3টে যেহেতু মাছ ছিল তার জন্য ট্রু বা সত্য যেন টি লিখলাম। দ্য ফিশেস লিভড ইন এ রিভার, মাছেরা জলে বাস করে। মাছেরা কোথায় বাস করে? নদীতে বাস করে এখানে লেখা আছে, কিন্তু আমরা পড়েছিলাম লেকে বাস করে, তাহলে তো এটা একদম মিথ্যা, তাই এখানে ফলস লিখবো। এবার দেখো পরেরটা, দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, না এরকম কিছু বলা নাই যে মাছেরা পরস্পরকে ঘৃণা করতো বা কিছু, এরকম কিছু বলা নাই, তাই জন্য এটা ফলস হবে। ঠিক আছে, এবার দেখো পরেরটা কি আছে দেখো, বা যা হচ্ছে হতে দাও। এবার দেখো 4 নম্বর, fill in the blanks with the appropriate action word from the list, নিচের যে লিস্টে অ্যাকশন ওয়ার্ড আছে তো সেখান থেকে তোমাদেরকে শব্দ নিয়ে নিয়ে লিখতে হবে। আগে দেখে নিই ওয়ার্ড কি কি আছে। এই দেখো অ্যাকশন ওয়ার্ড কি কি আছে, দেখো লিস্ট, গেটস, ইটস, কাটস, এখান থেকে লিস্ট থেকে তোমাদেরকে ওয়ার্ড নিয়ে নিয়ে এই শূন্যস্থানে বসাতে হবে। তো দেখে নিই আমাদের প্রথমটা কি আছে, রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ, তো এখানে হবে রুবিনা কাটস ব্রেড, মানে পাউরুটি কাটে একটি রুবিনা পাউরুটি একটি চাকুর সাহায্যে কাটে, কাটস হবে, রুবিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান, তো আর্থ গেটস লাইট মানে পৃথিবী সূর্যের থেকে আলো পায়, গেটস, পৃথিবীটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য লায়ন ড্যাশ ফ্লেশ, তো এখানে হবে দ্য লায়ন ইটস ফ্লেশ, মানে সিংহ কি খায়? মাংস খায়। ঠিক আছে, সিংহ মাংস খায়। এবার দেখো বলেছে পরেরটা, fill in the table by correctly adding d or ed to the words, তোমাদের ওয়ার্ডের সঙ্গে d বা ed যুক্ত করে এই টেবিলটা পূরণ করতে হবে। নাও দেন অর্থাৎ এখন আর মানে আগে যেটা হয়েছে, এটা হচ্ছে টুডে, ইয়েস্টারডে বা না পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, ডান দিকে হচ্ছে পাস্ট। তাহলে আস্ক হবে আস্কড, টার্ন হবে টার্নড, স্মাইল হবে স্মাইলড, লাভ হবে লাভড। ঠিক আছে, আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, টার্ন মানে ঘোরা, টার্ন মানে ঘুরেছিল, স্মাইল মানে হাসা, স্মাইলড মানে হেসেছিল, লাভ মানে হচ্ছে হাসা, লাভড মানে হেসেছিল। আচ্ছা, স্মাইল মানে মিচকি হাসা আর স্মাইলড মানে মিচকি হেসেছিল, দুটো হাসির মধ্যে পার্থক্য আছে। তো বলেছে রাইট 4 সেন্টেন্স অন দ্য বার্ড ইউ লাইক, তুমি যে পাখিকে পছন্দ করো তার সম্বন্ধে 4টি বাক্য লিখতে বলেছে। তো উত্তর লিখবে, ইউজ দ্য ফলোইং পয়েন্টস, কি কি পয়েন্ট দিতে হবে? 5 নম্বর প্রশ্ন, নেম অফ দ্য বার্ড, কোন পাখি তুমি পছন্দ করো, হাউ ইট লুক, এটি কেমন দেখতে, হোয়াট ইট ইট, এটি কি খায়, হোয়াই ইউ লাইক ইট, তুমি কেন এটাকে পছন্দ করো। তো হেডিং দেবে দ্য বার্ড আই লাইক। তো কি লিখবে, মাই ফেভারিট বার্ড ইজ প্যারট, আমার প্রিয় পাখি হলো প্যারট। ইটস বডি ইজ গ্রিন, এটার গায়ের রং হলো সবুজ, অ্যান্ড ইট হ্যাজ এ রেড বিক, এবং একটি এর লাল চঞ্চু বা ঠোঁট আছে। ইট ফিডস অন ফ্রুট, নাটস, সিডস অ্যান্ড দ্য লাইক, এটি ফ্রুটস মানে কি? ফ্রুটস মানে এটি ফল, বাদাম, বিভিন্ন দানা এবং ওই জাতীয় খাবার খায়। ইট ক্যান কপি হিউম্যান ভয়েস নাইসলি, এটি মানুষের আওয়াজকে খুব সুন্দরভাবে কপি করতে পারে বা নকল করতে পারে। সো আই লাইক দিস বার্ড ভেরি মাচ, তাই আমি এই পাখিটি খুব পছন্দ করি। তোমরা এই প্রশ্ন থেকে কিছু ধারণা পেতে পারো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 12টা প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে গুণ, যোগ এবং বিয়োগের মধ্যে কার কাজ আগে হবে? তো বন্ধনী মানে হচ্ছে ব্র্যাকেট, কোনো যদি ব্র্যাকেট না থাকে গুণ, যোগ আর বিয়োগ, আমরা জানি একটা নিয়মটার নাম হচ্ছে বদমাস রুল।
BODMAS। এই নিয়ম অনুযায়ী আমরা দেখি এটা হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে ভাগ, আর বি হচ্ছে ব্র্যাকেট। বিভিন্ন রকম, প্রথমে হচ্ছে থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরকম আছে ব্র্যাকেট। তো দেখো এখানে বলেছে কোনো ব্র্যাকেট নাই, মানে এইটা নাই, তাহলে গুণ যোগ এবং বিয়োগের মধ্যে কার কাজ আগে হবে? এম, অর্থাৎ মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ আগে হবে। তো এটা সঠিক উত্তর তোমরা লিখবে যে সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে গুণের কাজ আগে হবে। বোঝা গেছে? তারপর দেখো 2012 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? আমরা জানি যেই সব বছর লিপিয়ার নয় সেই সব বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 28 দিন, কিন্তু যেসব বছর লিপিয়ার হয় সেই সব বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29 দিন এবং বছরে 366 দিন হয়। এবার লিপিয়ার কোনটা এবং লিপিয়ার কোনটা নয় সেটা বোঝার উপায় হচ্ছে এই 2012, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 2012কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি এবং যদি এটা মিলে যায় তাহলে কিন্তু সেই বছরটা লিপিয়ার। দেখবা 2012কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় এবং এটা মিলে যাবে, তার জন্য এটা হচ্ছে লিপিয়ার। তাহলে ফেব্রুয়ারি মাসের এখানে দিন সংখ্যা কত হবে? 28 যোগ 1 29, 29 দিন হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা। এবার দেখো 1 ঘন্টা সমান কত সেকেন্ড বলেছে। তো আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। আবার জানি আমরা 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাই যদি হয় তাহলে 60 গুণ 60 করলে আমরা এটা পেয়ে যাবো সঠিক উত্তর। 60 গুণ 60 করলে তাহলে এটা হয়ে 3600 সেকেন্ড। এটা সঠিক উত্তর হবে 3600 সেকেন্ড। তো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। বোঝা গেছে? এবার দেখো পরের প্রশ্ন বলেছে লিপিয়ারে 1 বছর সমান কত দিন? কিছুক্ষণ আগে বললাম লিপিয়ারে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, তাহলে লিপিয়ারে হয়ে গেছে 1 বছরে 365 যোগ 1, 365 যোগ 1 তার মানে 366 দিন হচ্ছে। লিপিয়ারে 366 দিন ধরা হয়। এবার দেখো সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা কত? তোমরা নিশ্চয়ই তোমাদের করগুলো জানো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। দেখো তোমরা যদি হাতটাকে মুঠো করে তোমার যে গিঁটগুলো আছে সেই গিঁটগুলো যদি গুনো, সেখানে তোমরা দেখতে পাবে সেপ্টেম্বর মাসে কিন্তু নিচের দিকে, অর্থাৎ এরকম করে আমরা যদি মুঠো করি তাহলে আমাদের আঙুলটা এরকম থাকবে। দেখো এরকম এইরকম 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 এরকম হয়তো দেখতে পাচ্ছ তোমরা, এরকম আমাদের হয় আঙুল। তো সেই অনুযায়ী যদি করো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, দেখো সেপ্টেম্বরটা এখানে চলে আসছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের দিন সংখ্যা হচ্ছে 30 দিন। বোঝা গেল? এবার দেখো চলে আসছি পরেরটা, দ্বিতীয় বন্ধনীর চিহ্ন লেখো। দ্বিতীয় বন্ধনীর চিহ্ন হচ্ছে এটা, এটা হচ্ছে বন্ধনী শুরু, এটা হচ্ছে বন্ধনী শেষ। যদি বলো তৃতীয় বন্ধনীর চিহ্ন লিখতে, তৃতীয় বন্ধনী হচ্ছে এরকম এবং প্রথম বন্ধনী হচ্ছে এরকম শুরু এরকম শেষ। বোঝা গেল? সাধারণত কত বছর অন্তর লিপিয়ার হয়? আমরা জানি সাধারণত 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়, এই জন্য আমরা 4 দিয়ে ভাগ করি, 4 বছর অন্তর লিপিয়ার হয়। তারপর দেখো 1 বছর সমান কত সপ্তাহ কত দিন? আমরা জানি 52 সপ্তাহে 1 বছর, তাহলে 52 সপ্তাহ, 52 সপ্তাহকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখি কত দিন পাই। 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 5 7 35 আর 1 36, 364। আমরা জানি 365 দিনে 1 বছর, তাহলে 1 বছর সমান 52 সপ্তাহ এবং সঙ্গে হচ্ছে আরও 1 দিন। বোঝা গেছে? তাহলে কত সপ্তাহ কত দিন বেরিয়ে গেল আমাদের? 52 সপ্তাহ 1 দিন, যোগ 1 করলে আমরা কিন্তু 1 বছর পেয়ে যাব। ঘড়িতে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে সবসময় ছোট হয় এবং মোটা হয়, তো এটা হবে ছোট। সময় মাপার এককগুলি কি? সময় মাপার যে এককগুলি সেগুলি হলো ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, বছর, যা খুশি তোমরা লিখতে পারো। তারপর বলছে 2, 3, 4 এই 3টি সংখ্যা দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কি? 3 অঙ্কের সবচেয়ে বড় মানে বড় থেকে ছোট সাজিয়ে দেবো, 4, তারপরে 3, তারপরে 2, এটাই সবচেয়ে বড় সংখ্যা। যদি বলতে ছোট সংখ্যা তাহলে ছোট থেকে বড় সাজাতাম 2, 3, 4, এটা ছোট সবচেয়ে, ঠিক আছে, এটা হচ্ছে বড়। এবার দেখো পরেরটা, একটি জামার দাম 100 টাকা, এরূপ 4টি জামা কিনতে কত খরচ হবে?
একটা জামার দাম যদি 100 টাকা হয়, 4টি জামা হচ্ছে, তাহলে 100 গুণ 4, তাহলে 100 গুণ 4 করলে আমরা কত পাবো? 100 গুণ 4 করলে আমরা পাবো 400। তাহলে উত্তর হবে 400 টাকা খরচ হবে। বোঝা গেল? সত্য অথবা মিথ্যা মানে ট্রু ফলস লিখতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 99 এর পরের সংখ্যা 2 অঙ্কের না, 99 এর পরের সংখ্যা 3 অঙ্কের, কারণ 99 এর পরের সংখ্যা কত হয়? 100। 100টা হচ্ছে একটা 3 অঙ্কের সংখ্যা, কারণ বাঁ দিকে শূন্যের দাম নাই, কিন্তু ডান দিকে শূন্যের দাম আছে। 302কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো 30 যোগ 0 যোগ 2, না এটা কখনোই না। দেখো 3কে স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান 300। তোমাদেরকে কিছুক্ষণ আগে স্থানীয় মান প্রকৃত মান শেখালাম। 0 স্থানীয় মান কত? 0 স্থানীয় মান 2 শূন্য। 2 শূন্য লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একটা শূন্য লিখলেও হবে। 2 এর স্থানীয় মান কত? 2। তাহলে উত্তর হবে এটা। কিন্তু এখানে তো 30 আছে, এখানে 300 নেই, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা। 555 ভাগ 5 এর এই যোগফলে এককের ঘরের অঙ্কটি 0। এককের ঘরের অঙ্ক যোগফল, সরি এটা ভাগ নয়, যোগ আছে। 555 যোগ 5 এই যোগফলে এককের ঘরের অঙ্কটি 0। হ্যাঁ, 5 আর 5 যোগ করলে 0ই হয়। 555 সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা পাবো 560, যোগ 5 যদি আমরা করি তাহলে পাবো আমরা 5 6 0। এককের ঘরের অঙ্ক হচ্ছে 0, তাহলে এটি সত্য একদম। দ্রাবিড়ের রান 199 এবং লক্ষণের রান 111 হলে লক্ষণের রান দ্রাবিড়ের রানের থেকে কতটা কম? রান থেকে কম। 119 বড় নাকি 111 বড়? আমরা জানি 119 বড়, তাহলে লক্ষণের রান নিশ্চয়ই দ্রাবিড়ের রানের থেকে কম। লক্ষণ কম করেছে, 111 করেছে, কিন্তু দ্রাবিড় 119 করেছে, তাহলে এটিও সত্য। আচ্ছা, কত কম? দ্রাবিড়ের রানের থেকে লক্ষণের রান কত কম? তোমরা আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্নটা ঢেকে গেছে, এখানে তোমাদের সেটাই দিয়েছে, লক্ষণের রান দ্রাবিড়ের রানের থেকে 8 কম। এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে, তো দেখে নিই। 119 বিয়োগ 111 কত হচ্ছে? 8 হচ্ছে কিনা দেখি। দেখো 9 থেকে 1 বাদলে 8ই হচ্ছে, তাহলে এটাও কিন্তু সত্য। এবার দেখো পরের অঙ্ক চলে আসছি। ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। ভাগশেষ ভাজকের থেকে বড় হয়, এটা কিন্তু মিথ্যা। ভাগশেষ যদি ভাজকের থেকে বড় হয় তাহলে আর একবার কিন্তু ভাগ যাবে। যদি এই যে এরকম থাকে, এই ভাগশেষটা যদি নিচে যে ভাগ, এই যে এটা হচ্ছে ভাজক, ভাগশেষ থাকে নিচে, যদি এটা বড় হয়ে যায় তাহলে আর এক ধাপ ভাগ যাবে, তাহলে এটা কিন্তু মিথ্যা। 77 ভাগ 7, 77 ভাগ 7 করলে কত পাই দেখি? 11 পাই। 80 ভাগ 8, 80 ভাগ 8 করলে কত পাই? 10 পাই। ভাগফল থেকে 1 বেশি, হ্যাঁ 11 10-এর থেকে 1 বেশি, তাহলে এটি সত্য। জোড় সংখ্যার একটি জোড় হলো 12 13, না 12 জোড় সংখ্যা হলেও 13টা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে, এবার দেখো দুটো স্তম্ভ দিয়েছে, প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ, এগুলো আমাদেরকে মিলিয়ে লিখতে হবে। দেখায় তোমাদের প্রশ্নে দেখায়, তাহলে বুঝতে হবে ভালো করে। এই যে দুটো স্তম্ভ দিয়েছে, এটা যদি আমরা মিলাই, এখান থেকে মিলাচ্ছি। দেখো 205, 205 কোথায় আছে? দেখো 205 পেয়েছো, এই দেখো 205। আচ্ছা, তারপরে দেখো 205 করলাম, তারপরে দেখো 502, 502 কোথায় আছে? 502, দেখো 502 এটা হয়েছে। এবার বলছে, একটু বড় করি, পরেরটা বলছে দেখো 250, 250 দেখো, দুটো 100 আর 5টা 10, 5 10 50 আর দুটো 100তে কত হয়? 200, তো 250, তাহলে এটা হয়ে গেল 250। এবার দেখো 500 থেকে 20 বেশি, 500 থেকে 20 বেশি, তাহলে 520, এটা হয় 520। দেখি 520 কোথায় আছে? দেখো 520 একটা বাকি থাকছে 520, বুঝতে পারলে নিশ্চয়ই। এবার বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, একটু ছোট করি যাতে কেটে না যায়। দেখো প্রথমে আছে 100 টাকা, তো দেখো তো 100 টাকা কোথায় আছে? এইদিকে 100 টাকা হচ্ছে 50 আর 20তে 70, 70 আর 20তে 90 আর 10-এ 100, তাহলে এই দেখো মিলে যাচ্ছে, এটা হচ্ছে 100 টাকা, মিলে গেল। এবার দেখো তারপরটা, আশা করি বুঝতে পারলে সকলে।
বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। তারপর দেখো এখানে কটা আছে, 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা, 4টে 50 টাকা কত হয় 200 টাকা। তো দেখো 200 টাকা কত আছে এখানে, এই দেখো 200 টাকা আছে, তাহলে এটা 200 টাকা মিলে গেল, 100 টাকা মানে 200 টাকা। 65 টাকা কোথায় আছে দেখো, 65 টাকা, এই দেখো 65 টাকা এখানে আছে, 65 টাকা এখানে আছে, 50 আর 10 60 আর 5 65। এবার দেখো 4টে 5 টাকার কয়েন মানে 20 টাকা, তো 20 টাকা কোথায় আছে দেখে নি, 20 টাকা আছে দেখো, এই যে 20 টাকা লেখা আছে, তাহলে মিলে গেল 20 টাকা। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার পরেরটা, ছোট থেকে বড় সাজাও। এই যে তোমাদের যে সংখ্যাটা আছে এগুলো ছোট, কোনটা ছোট তারপরে কোনটা বড়, তারপরে কোনটা বড়, তারপরে কোনটা বড়, ছোট থেকে বড়, প্রথমে থাকবে ছোটটা। তো দেখে নিই এর উত্তরটা আমরা কি লিখবো, এই দেখো এরকম করে লিখবে। প্রথমে হচ্ছে ছোট 205, 205-কে খোঁচা মারছে 236, তাকে খোঁচা মারছে 423, তাকে খোঁচা মারছে 568। তাহলে এটা হয়ে গেল ছোট থেকে বড় সাজাই। আচ্ছা, এটা ছোট থেকে বড় সাজিয়ে হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো সাজিয়ে বিয়োগ করো। 501 থেকে 29 বিয়োগ করতে বলেছে, 501 থেকে যদি 29 বিয়োগ করতে বলে তাহলে কি করব, 1 থেকে 9 বাদ যায় না, তাহলে পাশের ঘর থেকে ধার নিব। পাশের ঘর যদি তোমাদের ধার না দেয় তাহলে তার পাশের ঘর থেকে ধার নিব। এবার 1কে 0 ধার দিতে পারলো না, তাহলে তার পাশের ঘরে কত আছে 5, 5 কেটে কত পাবো, 5 কেটে এ হয়ে গেল 4, একে দিল 90 অর্থাৎ 9, এ পেল 10। তো এ যদি 10 পায়, এর আগে ছিল 1, 11, 11 থেকে তাহলে এটা মানে হচ্ছে 11, তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত হয় 2, 9 থেকে 2 বাদ দিলে কত হয় 7, 4 থেকে কিছু নাই মানে 0, তাহলে 4 থেকে 0 বাদ দিলে 4। বুঝতে পেরেছো এই ভাঙাটা? দেখো 1 থেকে 9 বাদ যায় না, তাহলে সে পাশের ঘরে হাত পাতবে, পাশের ঘরে দশকের ঘরে 0 আছে, 0 বলছে আমি তোকে কি দেবো, আমার কাছে কিছুই নাই, তুই পাশের ঘরে যা। তো আবার পাশের ঘরে গেল। এবার 5 যদি ওকে 1 ধার দেয় তাহলে 17 ঘরে 1 মানে হচ্ছে 100, 17 ঘরে 1 মানে 100। এবার বললো 100, তো তাহলে 100 তুই নে 90, দশককে বললো তুই 90 নে, একককে 10 দিচ্ছি, তাহলে 100 হয়ে যাচ্ছে। তাহলে 17 ঘরে 90 মানে দশকের ঘরে যদি আমরা 9 লিখি তাহলে সেটা এমনিতেই 90 হয়ে যায়, তাই তো, দশকের ঘরে 9 লেখা মানেই 90, তাহলে 9 শুধু লিখলাম আর এককের ঘরে আমরা 10 লিখলাম। এইভাবে আমরা এইভাবে ভেঙে ভেঙে বিয়োগটা করলাম। আশা করি তোমরা এগুলো সকলেই জানো, তাও ডবল করে তোমাদেরকে বলে দিলাম। আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে দেখি। তো দেখি উত্তর কী হবে, মাসুমের জালে রুই মাছ উঠেছে 198টি, দীপুর জালে রুই মাছ উঠেছে 176টি। তাহলে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে, 8 থেকে 6 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে 22টি। তাহলে মাসুমের জালে রুই মাছ বেশি উঠেছে 22টি। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা চলে যাচ্ছি, দেখো গুণ করো। 135 গুণ 6, 5 6 30, হাতে থাকলো 3, 3 6 18, 18 আর 3 21, 21-এর 1 হাতে থাকলো 2, 6 1-কে 6, 6 আর 2 8, 810 উত্তর। সকলে বুঝতে পেরেছ গুণটা? বুঝতে না পারলে কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাবে, আর বুঝতে পারলেও কমেন্টে লিখে জানাবে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এবার দেখো 605টি আপেল 6টি বাক্সের সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো, বাক্সের বাইরে কতগুলো রইল। আচ্ছা, এই যে ডবল যে আকার পড়ে গেছে এগুলো প্রিন্টিং মিস্টেকের জন্য হয়েছে, তোমরা এগুলো ঠিক করে নেবে, ডবল আকার হবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হলো এটা রইল, ঠিক আছে। এবার দেখো কি হবে, 6 দিয়ে 605কে ভাগ করলাম, 6 দিয়ে যদি 605কে ভাগ করি, 6 1-কে 6, 6 কিছু নিচে থাকলো না 0। এবার একটা জিনিস মনে রাখবে, ওপর থেকে যদি কিছু নামায়, এই জিনিসটা মনে রাখবে না তো ভুল হবে, ওপর থেকে যদি কিছু নামায় তাহলে আমাকে নামটা পড়তেই হবে। তো ওপর থেকে আমি এখানে দশকের ঘরে 0 আছে, 0 নামালাম, 0 নামালাম, 0 নামানোর পরে দেখছি আমার নামটা পড়ি 6-এর ঘরের 6 1-কে 6 বেশি হয়ে যাচ্ছে, তাহলে যখন বেশি হবে তার আগের ঘর নিব। 1-এর আগে কত হয়, 1-এর আগে 0 হয়, 6 1-কে 6 যদি বেশি হয় তাহলে 6 0 0, তাহলে সেটাই করলাম 6 0 0। এবার দেখো আবার 5 নামালাম, আবার নামটা পড়বো, 6 1-কে 6 বেশি হয়ে যাচ্ছে, আবার 6 0 0 দিয়ে হয়ে গেল নিচে 5। শুধু এইসব অঙ্কের ক্ষেত্রে, ভাগ অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, একটাই কথা মনে রাখবে,
উপর থেকে যদি আমরা কিছু নামাই তাহলে আমাকে নামতা পড়তেই হবে। যদি একের ঘরের নামতা পড়ে বেশি হয়ে যায় তাহলে 0 দিয়ে গুণ করতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে ভাগ শেষ হয়ে গেল 5। তাহলে উত্তর কি হবে? প্রত্যেক বাক্সে 100টি করে আপেল রাখা হলো এবং 5টি আপেল বাক্সের বাইরে রইল। প্রশ্ন ছিল কত বাক্সের বাইরে কতগুলি রইল, উত্তর লিখবে প্রত্যেক বাক্সে 100টি আপেল রাখা হলো এবং 5টি আপেল বাক্সের বাইরে রইল। এবার দেখো চলে আসছে আমার 6 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো এবং এটাই তোমাদের শেষ। 5টা করতে বলেছে, 5 একে 5। ইংরেজি বছরের শেষ মাস হলো কোনটা? ইংরেজি বছরের শেষ মাস হলো ডিসেম্বর। এখানে তোমরা লিখবে ডিসেম্বর, ডিসেম্বর। বোঝা গেছে? বিন্যাস অনুযায়ী হবে 25, 50, 75। দেখো প্রত্যেকটা 25 করে বাড়ছে, এটার থেকে ডিফারেন্স 25, এটা 25, এটা হবে 100। তারপর দেখো প্রদত্ত ছবিটি অঙ্কনের জন্য কি প্রকার রেখা ব্যবহৃত হয়েছে? উত্তর হবে বক্ররেখা। এখানে লিখবে বক্ররেখা। এটা তোমরা দেখতে পাচ্ছ বক্ররেখা। 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। বলেছে প্রদত্ত ঘড়িতে কটা বাজে? এখানে দেখো একটা ঘড়ি আছে, এই ঘড়িতে কটা বাজে? দেখো এখানে হচ্ছে 10টা 10, লিখবা 10টা 10 বাজে, লিখবে এখানে 10টা 10 ঘন্টা 10 মিনিট বা 10টা 10 লিখবে। বোঝা? প্রথমে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টা থাকবে, 5 একে 5। রামধনু দেখা যায় বৃষ্টির আগে নাকি পরে নাকি মাঝখানে? উত্তর হবে পরে, তার জন্য পরেতে আমরা দাগ দেব, তলায় দাগ দেব। ধান গাছ, পাট গাছ এগুলো কি সম্পদ? এগুলো হচ্ছে কৃষিজ সম্পদ, তার জন্য এখানে কৃষিতে আমরা রাইট দেব। বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প, তো সেখানে আমরা দাগ দেব। শিল্পের কোনটা কাঁচামাল নাকি শ্রমিক নাকি যন্ত্রপাতি আসে? প্রকৃতি থেকে। প্রকৃতি থেকে আমরা কোনটা পাই? প্রকৃতি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কাঁচামাল। তাহলে বোঝা গেল কাঁচামাল, এখানে আমরা কিন্তু রাইট দিয়ে দেবো। তারপর এটা দেখো কম্পিউটারের দোকান, এটা কোন জীবিকা? প্রাচীন নাকি নতুন নাকি লুপ্ত? তো এটা হবে নতুন জীবিকা। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে তোমরা 8টা পাবে, 8 একে 8। আলো সবসময় কোন রেখায় চলে? সরল রেখায় চলে। বোঝা গেল? ছায়ার উল্টো দিকে কে থাকে? ছায়ার উল্টো দিকে থাকে আলো। আলো না হলে তো ছায়া হবে না। যাযাবররা স্থায়ী বাসা বানায় না। তারপরে দেখো পেঁয়াজ হলো গাছের কি? মূল। ড্যাশ হলো একটি পারিবারিক জীবিকা, এটা হচ্ছে কর্মকার হলো একটি পারিবারিক জীবিকা। শোধন করা ড্যাশ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়, এটা হবে শোধন করা খনিজ তেল থেকে। তারপরে বাড়ি তৈরি করার জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো বাঁশ। বাড়ি তৈরি করতে কিন্তু বাঁশটা খুব প্রয়োজনীয়। তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হন? উত্তর হবে জেঠিমা। তারপরে বলেছে নিচের বেমানান শব্দটির নিচে দাগ দাও। যেটা বেমানান হবে তার তলায় দাগ। জল, বায়ু, মাটি, ধোয়া, গাছ। তো ধোয়াটা বেমানান, তাই জন্য ধোয়ার তলায় আমরা দাগ দিয়েছি। মেঘ, বৃষ্টি, বাজ, কুয়াশা, তো এখানে বাজটা হচ্ছে বেমানান। খাতা, পেন, বই, খাতা, পেন, বল, বলটা হচ্ছে বেমানান। তুলসী, বাঁশ, বাসক, কালমেঘ, এখানে বাঁশটা হচ্ছে বেমানান। কেন? তুলসী, বাসক, কালমেঘ এগুলো থেকে কিন্তু সব বিভিন্ন, এগুলো হচ্ছে ঔষধি গাছ, কিন্তু বাঁশটা কিন্তু কোনো ঔষধি গাছ নয়। তারপর দেখো সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন আর ভুলের পাশে কাটা চিহ্ন দাও। শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, তোমরা দেখেছো অনেকে, তাই জন্য এখানে রাইট চিহ্ন দেবে, এই জন্য তোমরা এখানে বোরোলিন দাও। স্কিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না, একদমই না, এটা একদম ভুল। কবজির অনেকটাই কাজ হয়, তাই জন্য এখানে কাটা চিহ্ন। অমাবস্যার রাতে আকাশে চাঁদ দেখা যায়, এটা একদম ভুল, তাই জন্য কাটা চিহ্ন। জল দূষণের ফলে শ্বাসকষ্ট হয়, এটা পুরোপুরি ভুল, কাটা চিহ্ন। যারা ছবি আঁকে তারা চিত্রশিল্পী, এটা একদম ঠিক, জন্য রাইট চিহ্ন। তারপরে বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 2 করে আছে, 5 2 10। শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কিভাবে ব্যবহার করে? উত্তর লিখবে শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে। খ দেখো কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন? এর উত্তরে তোমরা কি লিখবে? এর উত্তরে তোমরা লিখবে চোখ আমাদের সব কিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, শিখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। গ দেখো পাকা বাড়ির দেওয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদান নাম লেখো। উত্তর লিখবে পাকা বাড়ির দেওয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদান নাম হলো
ইট। এবার দেখো চলে আসি পরেরটা ঘ। পোস্ট অফিসের নম্বরকে এক কথায় কি বলে? উত্তর লিখবে পোস্ট অফিসের নম্বরকে এক কথায় পিন নম্বর বলে। অঙ্গ দেখো, একটি লুপ্তপ্রায় জীবিকার নাম লেখো। এর উত্তর তোমরা লিখবে লুপ্তপ্রায় জীবিকার একটি উদাহরণ হলো শাখা পেরি করা। তারপর দেখো 6 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তোমরা 6টা প্রশ্ন হবে, 3, 6, 18। কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? উত্তর লিখবে নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, যেমন জীবিকা নির্বাহের কোনো ভালো উপায়ের সন্ধানে, 2 চাকরির সূত্রে, 3 যেখানে বন্যা ভূমিকম্প হয় সেখানকার মানুষ বাসস্থান পরিবর্তন করে। তারপর দেখো খ নম্বর, কিভাবে নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়ল? উত্তর লিখবে আগে স্থলভাগে শুধু বন ছিল, বনের ফলমূলের কোনটা খাদ্য তা খেয়ে দেখে বুঝতো লোকেরা। নানা জায়গায় লোক নানা রকম খাদ্য চিনেছিল। দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না, মাঝে ছিল সাগর, অথই জল। অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখল মানুষ। তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারল এবং সেই সঙ্গে নানা রকম খাবারও ছড়িয়ে পড়লো দেশে বিদেশে। এবার দেখো 3 নম্বর সহ তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা লেখো। এটা তোমাদের বাড়ির ঠিকানা, তোমরা লিখবে, কমেন্টে তোমরা জানাবে তোমাদের বাড়ির ঠিকানা কোথায় কোথায়। ঘ নম্বর, গাছ জন্মাতে গেলে কি কি দরকার হয়? উত্তর লিখবে গাছ জন্মাতে গেলে আলো, বাতাস, জল, মাটি এবং সার দরকার হয়। অঙ্গ নম্বর দেখো, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? উত্তর লিখবে বড় রাস্তার পাশে বাড়ি থাকলে অনেক অসুবিধা হতে পারে, যেমন 1 যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, 2 ঘরবাড়ি ধুলোবালিতে ভরে যায়, 3 ভারী যান চলাচলের কম্পনে বাড়ির কাঠামোর ক্ষতি হতে পারে, 4 বাড়িতে ছোট বাচ্চা থাকলে হঠাৎ বাড়ির বাইরে চলে এলে দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তারপর চলে আসি 6 নম্বর, এটাই দেখো তোমাদের শেষ প্রশ্ন। বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কিভাবে সাহায্য করো? উত্তর লিখবে বাড়ির বিভিন্ন কাজে আমি আমার পরিবারের অন্য সদস্যদের সাহায্য করি, যেমন কেউ খাবার জল চাইলে দিই, কিছু আনার দরকার হলে দোকানে যাই, কেউ বাড়ির বাইরে গেলে দরজায় ছিটকিনি আটকে দিই, কেউ এলে দরজা খুলে দিই, আর বাগানের একদিকের গাছে জল দিই, কারো অসুখ হলে মাথায় জলপটি দিয়ে দিই। প্রথমে দেখো বিভাগ ক, বলেছে সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন আর ভুল উত্তরটির পাশে কাটা চিহ্ন দাও। এটা করলে তোমরা 5 নম্বর পাবে, 5 × 5। প্রথম যে প্রশ্ন, শরীরে জলের অভাবের জন্য ওআরএস ঘন ঘন খেতে হবে, এই উত্তরটি কিন্তু একদম সঠিক, তাই জন্য এখানে আমরা রাইট চিহ্ন দেব। হস্ত পদাসন যোগাসনটি করলে লম্বা হওয়া যায় না, একদম ভুল। হস্ত পদাসন যোগাসনটি করলে লম্বা হওয়া যায়, তাই জন্য এখানে আমরা কাটা চিহ্ন দেব। তারপর দেখো তুলা দণ্ডাসন যোগাসনটির দ্বারা পায়ের পেশির দুর্বলতা দূর হয়, এটা একদম সঠিক, তাই জন্য এখানে আমরা রাইট চিহ্ন দিয়েছি। পরের প্রশ্ন, শিক্ষক ও গুরুজনদের আদেশ মেনে চলা উচিত, এটা একদম ঠিক কথার জন্য এখানে আমরা রাইট চিহ্ন দিয়েছি। তারপর দেখো অঙ্গ নম্বর, শাকসবজি কাটার পর ধুলে, এটা হবে ধুলে তার খাদ্যগুণ বজায় থাকে। শাকসবজি যদি কাটার পর ধোয়া হয় তাহলে তার খাদ্যগুণ কমে যায়, তার জন্য এটা হচ্ছে কাটা। তাহলে এই গেল তোমাদের ক বিভাগের প্রশ্ন।